আমাদের ত্রিপুরা রাজ্যের ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিস দপ্তর থেকে ফায়ারম্যান এবং ড্রাইভার পদে যে লিখিত এক্সাম হয়েছিল, যার মাধ্যমে রেজাল্ট বেরিয়েছে এবং ভাইবার যে ডেট যেটা ঘোষণা করা হয়েছে 18 আগস্ট 2026 থেকে শুরু হবে। নোটিফিকেশন এসেছিল ফায়ার সার্ভিসে 6 মে 2022। আজ থেকে 4 বছর আগে ফায়ার সার্ভিসে ফায়ারম্যান ও ড্রাইভার নিয়োগের নোটিফিকেশন এসেছিল। তারপর লিখিত এক্সাম এবং লিখিত এক্সামের পর মেরিট লিস্ট অনুযায়ী সবাইকে ভাইবার জন্য ডাকা হয়েছে। এবং সবাই একটি কোশ্চেন, ভাইভাতে কী ধরনের কোশ্চেন করতে পারে, কী ধরনের কোশ্চেন পড়ে গেলে আমরা ভাইভাতে সাকসেস বা সফলতা পাবো। প্রথম তো দেখো, ত্রিপুরার জিওগ্রাফিক্যাল এরিয়াটা বিশেষ করে জানা থাকতে হবে। ত্রিপুরার জিওগ্রাফিক্যাল এরিয়া, ত্রিপুরার হিস্টোরি, ত্রিপুরার বর্তমান অবস্থা, পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড সেগুলো জানা থাকতে হবে। ত্রিপুরার বিষয়ে ভালোভাবে স্টাডি করে যেতে হবে। সেগুলি তো শর্ট কোশ্চেন। মনে রাখবে, ইন্টারভিউতে কিন্তু সবসময় কোনো শর্ট কোশ্চেনের ইন্টারভিউ হয় না। ইন্টারভিউতে কিন্তু তোমাকে তোমার যোগ্যতা যাচাই করার জন্য তারা ঘুরিয়ে ফিচিয়ে কিন্তু কোশ্চেন করবে। এই জায়গাতে কিন্তু ক্যান্ডিডেট আটকে যায়। একটি মুখস্থবিদ্যা, একটা জানা জিনিস কোশ্চেন করলো, পট করে বেড়ে গেল, কিন্তু এমন কিছু সিচুয়েশন বেস কোশ্চেন করবো, এমন কিছু রিলেটেড ফায়ার সার্ভিস রিলেটেড কোশ্চেন করবো যেগুলি তোমার হয়তো জানা নেই বা তুমি এই বিষয়ে স্টাডি করোনি। আজকে ভিডিওতে এই ধরনের সিচুয়েশন বেস ফায়ার সার্ভিস দপ্তরে রিলেটেড কিছু আমরা কোশ্চেন নিয়ে এসেছি। এই কোশ্চেনগুলি আশা করছি তোমাদের অনেকটা হেল্পফুল হবে এবং সাজিয়ে গুছিয়ে তোমরা উত্তর দিতে পারবে। আমরা নিজেদের মতো উত্তর দেওয়ার চেষ্টা করেছি, তোমরা নিজেদের মতো করে এই প্রশ্নগুলি সাজিয়ে গুছিয়ে নিতে পারবে। এই টাইপের কোশ্চেন কিন্তু ইন্টারভিউতে আসবে। আগে আমরা জেআরবিটি বলি, কনস্টেবল বলি, স্পেশাল এক্সিকিউটিভ বলি বা টিপিএসসি বলি, তখনও কিন্তু আমরা ইন্টারভিউতে কী কী টাইপের কোশ্চেন করা হয় সেই নিয়ে ভিডিও নিয়ে এসেছি এবং ক্যান্ডিডেট কিন্তু অনেকটা হেল্পফুল হয়েছে, তা আমাদের কমেন্ট করেও জানিয়েছে এবং এখান থেকে কিন্তু কোশ্চেন কমনও পড়েছে। এবারও আমরা তাই নিয়ে এসেছি। আশা করছি এখান থেকে যে কোশ্চেনগুলো আমরা নিয়ে এসেছি সেগুলির জন্য তোমরা ভালোভাবে স্টাডি করো, কমন পড়বে এবং তোমরা ইন্টারভিউতে সফলতা পাবে। এবং এই রিলেটেড যদি আরও ভিডিও চাও অবশ্যই কমেন্ট করে জানাবে। এক এক করে আমরা শুরু করছি। সবচেয়ে প্রথম কোশ্চেন দিয়ে আমরা শুরু করছি। এখানে 25টা কোশ্চেন আমরা প্রথম ভিডিওতে নিয়ে এসেছি। এরপরের ভিডিওতে আমরা চেষ্টা করবো আরও 25 থেকে 30 বা এর থেকে বেশি কোশ্চেন নিয়ে আসা, সিচুয়েশন বেস কোশ্চেন, ফায়ার সার্ভিস রিলেটেড কোশ্চেন যেগুলি ইন্টারভিউতে কাজে লাগবে। সবচেয়ে প্রথম কোশ্চেন যেটা আমরা আগের বলছি, ইন্টারভিউতে কিন্তু বিভিন্ন টাইপের কোশ্চেন করা হয়। তোমরা ভাববে না ত্রিপুরার রাজধানী, ত্রিপুরার নদী, পাহাড় থেকেই কোশ্চেন করা হবে। আমরা বারবার বলছি, ভালোভাবে প্রিপারেশন নিতে থাকবো। কিন্তু আমরা এখন টিপিক্যাল এই ধরনের কোশ্চেনগুলি নিয়ে আসবো। প্রথমে এই ইন্টারভিউ প্রস্তুতির জন্য তুমি বা আপনি কি কি করেছেন, প্রথম কোশ্চেন আপনাকে করা হলো। প্রথমত ইন্টারভিউতে গেলে নিজের বিষয়ে কিছু বলতে বলবে। নিজের নাম, কোয়ালিফিকেশন এবং অ্যাড্রেসটা বলে দেবে তখন, ঠিক আছে? এরপর নিজের নাম, কোথায় বসবাস করো, তোমার জেলা বিষয়ে জানতে যাবে, সেটি কমন কোশ্চেন। এখন তৃতীয় যে টাইপের কোশ্চেনটি করা হয়, সাক্ষাৎকারে বা ইন্টারভিউ প্রস্তুতির জন্য তুমি কী কী করেছো, উত্তর তোমাদের মতো সাজিয়ে দিতে পারো। আমরা জাস্ট একটু বুঝিয়ে দিচ্ছি, এরকম উত্তর দিতে পারবে। ফায়ার সার্ভিস দপ্তরের কাজ বিষয়ে আমরা কিছু জানার চেষ্টা করেছি। ফায়ারম্যান বা ড্রাইভার পদে কী কী কাজ থাকতে পারে সে বিষয়ে জানার চেষ্টা করেছি এবং নিজেকে সেইভাবে প্রস্তুত নিয়েছি যে আমি যাতে ফায়ার সার্ভিসে চাকরিটা করতে চাই, যাতে ইন্টারভিউতে আমি ভালো কিছু করতে পারি, ঠিক আছে? অর্থাৎ ফায়ার সার্ভিস দপ্তরের কাজ, ফায়ারম্যানের কাজ, ড্রাইভারের কাজ বিষয়ে আমি কিছু জানার চেষ্টা করেছি যাতে ইন্টারভিউতে আমি সে বিষয়ে বলতে পারি। এবং জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স সেগুলি কিছুটা স্টাডি করেছি। এত কিছু বলতে নেই জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, তাহলে কিন্তু আটকে যাবে। বিভিন্ন জিকে, কারেন্ট অ্যাফেয়ার্সে কোশ্চেন করা শুরু করে দেবে। ফায়ার সার্ভিস বিষয়ে জানার চেষ্টা করেছি, দপ্তর বিষয়ে। ফায়ার সার্ভিসে যে তুমি কাজ করবে, কেরিয়ার গড়ে তুলবে, এর জন্য কি কোনো পদক্ষেপ নিয়েছো, কোনো স্টেপ নিয়েছো যে ফায়ার সার্ভিসে তুমি কেরিয়ার, ফায়ার সার্ভিস তুমি এসেছো, এখানে তুমি চাকরি করবে, এর জন্য তুমি কি করেছো? প্রথমটা ছিল ইন্টারভিউর জন্য কী প্রস্তুতি নিয়েছো, এখন ফায়ার সার্ভিসের জন্য কী নিয়েছো? ভবিষ্যতে তো ফায়ার সার্ভিসে চাকরি করবে তুমি। উত্তর আমরা আবার বলছি, তোমাদের মতো সাজিয়ে দিতে পারো। নিয়মিত দৌড়, যে রানিং এক্সারসাইজ করেছি, তোমরা যদি পুকুর বা সুইমিং পুল থাকে, সাঁতার এক্সারসাইজ করেছি, কিছু ভারী এক্সারসাইজ করেছি যাতে আমি ফিট থাকতে পারি এবং ফায়ার ফাইটিং অ্যান্ড রেস্কিউ সংক্রান্ত কিছু প্রাথমিক ধারণা নিয়েছি, কিছু জানার চেষ্টা করেছি, ইউটিউব থেকে জানার চেষ্টা করেছি, বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে জানার চেষ্টা করেছি যে ফায়ার ফাইটিং রেস্কিউ সংক্রান্ত কী কী করতে হবে। এবং জরুরি চিকিৎসা পরিষেবার জন্য কেউ যদি আহত হয় বা দুর্ঘটনা হতে, জরুরি চিকিৎসা পরিষেবার জন্য কী কী করতে হবে, ফার্স্ট এড বক্সে কী কী থাকতে হবে, কীভাবে অ্যাক্সিডেন্ট কেসটা ঠিকঠাকভাবে গুছিয়ে তাকে জরুরি পরিষেবা দিতে হবে, সেই বিষয়ে আমি জানার চেষ্টা করেছি। এই পদক্ষেপগুলি আমি
নিয়েছি। এরপরে সিচুয়েশন বেস কোশ্চেন, যেটা এটা প্রায় সময় করা হয়, তোমার সবচেয়ে বড় শক্তি কী, স্ট্রংগেস্ট অ্যাসেট কী তোমার, আর সবচেয়ে বড় উইকেস্ট কী, তোমার সবচেয়ে বড় দুর্বলতা কোন। ব্যক্তি বিশেষ আলাদা হতেই পারে, কিন্তু উত্তরটা সাজিয়ে গুছিয়ে দিতে হবে। তোমার স্ট্রংগেস্ট পয়েন্টগুলি তুলে ধরতে পারো, যে আমি কোনো রকম পক্ষপাত ছাড়াই সঠিক তথ্য তুলে দেওয়ার চেষ্টা করি, যখন যেটি হয় আমি সঠিক বা সত্যের সাথে সবসময় দেওয়ার চেষ্টা করি, দিনে বা রাতে সবসময় নিয়ম মেনে কাজ করে প্রস্তুত থাকি, এটি হলো আমার স্ট্রংগেস্ট পয়েন্ট। আমি নিয়ম মেনে কাজ করি এবং সর্বদা পক্ষপাত ছাড়া, কারো পক্ষপাত ছাড়াই সঠিক পথে এবং সত্যের সাথে সবসময় কাজ করার চেষ্টা করি এবং সেটা তুলে ধরার চেষ্টা করি। উইকেস্ট পয়েন্ট বলতে এমনভাবে বলতে হবে যেটা যাতে মানে তোমার ইন্টারভিউতে যাতে কোনো নেগেটিভ পয়েন্ট না ফেলে। কোনো মাদকদ্রব্য সেবন করা, এটিও তো উইকেস্ট পয়েন্ট হতে পারে না। কারোর সাথে কার্যা করা, ঝগড়া করা, এটি তো উইকেস্ট পয়েন্ট হতে পারে না। আড্ডা দেওয়া, বিভিন্ন বাজে, এটি উইকেস্ট পয়েন্ট হতে পারে না। উইকেস্ট পয়েন্টটা এমনভাবে বলতে হবে যে দুর্বলতাটাও যাতে আমার ইন্টারভিউতে কাজে লাগে। তোমরা বলতে পারো যেমন জনসংখ্যে আমি কিছু বলতে কিছুটা সংকোচ বোধ করি, আমার উইকেস্ট পয়েন্ট। আমি নিজের মন থেকে সব খুলে বলতে পারি না, জনসংখ্যে কিছুটা সংকোচ করি। এককভাবে কাজ করতে চাই, অনেক সময় টিম ওয়ার্ক বা এককভাবে কাজ করতে আমি বেশি পছন্দ করি। এটা তোমাদের উইকেস্ট পয়েন্ট, নিজেদের মতো সাজিয়ে তুলতে পারো। তারপর বলা হয়েছে গিভ এ এক্সাম্পল, একটা উদাহরণ দিতে বলা হয়েছে টিম ওয়ার্ক বিষয়ে। আমরা দল অংশ হিসেবে কাজ করা হয়েছিল, কোনো টিম ওয়ার্ক তুমি করেছো? ফায়ার সার্ভিসের চাকরিতেই কিন্তু টিম ওয়ার্ক। ফায়ার সার্ভিসে একজন কোনোভাবেই সফলতা পাবে না, কোনোভাবেই একজন ফায়ার সার্ভিস দপ্তরকে চালাতে পারবে না, এটা মানেই টিম ওয়ার্ক। তাহলে যেহেতু তুমি একটা টিম ওয়ার্কে আসবে, তোমাকে কোশ্চেনটা ঘুরিয়ে পিছিয়ে করতে পারে, তুমি কি আগে কোনো টিম ওয়ার্কে কাজ করেছো? একটা জাস্ট এক্সাম্পল দিয়ে, একটা উদাহরণ দিয়ে তোমাকে জানতে চাই। বলতে পারো যে আমি স্কুলে আমাদের ক্লাসমেটরা সবাই টিম ওয়ার্কে কাজ করেছি, সরস্বতী পূজা রিলেটেড, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা রিলেটেড কাজটা আমরা টিম ওয়ার্কে ভলেন্টিয়ার করেছি। পাড়ার পূজাতে আমরা ক্লাবের সদস্যরা যারা আছি টিম ওয়ার্কে আমরা পূজাটা সম্মিলিত করেছি। একটি গেম রাখা হয়েছিল আমাদের পাড়াতে, স্মৃতি টিকিট টুর্নামেন্ট, সেখানে আমরা টিম ওয়ার্কে পুরা খেলাটা পরিচালনা করেছি। বা আমি একটা গেমের টিকিট খেলার গেমে ছিলাম, আমরা 15 জনের টিকিট একটা টিম ছিল, সেখানে আমি টিম ওয়ার্কে পুরো টিমকে বারবার জিতাতে বা বারবার সফলতা অর্জন করতে সাহায্য করেছি। টিম ওয়ার্ক বিষয়ে যেটা জানতে চাওয়া হবে, একদম জেনুইন বলবে, জেনুইন, এটা একদম সাজিয়ে গুছিয়ে বেশি বলবে না, জেনুইনটাই জানার চেষ্টা করবে, তোমার নিজের এক্সপিরিয়েন্সটা জানার চেষ্টা করবে। তারপরে একটা টিমে যদি কাজ করো, দলবদ্ধভাবে যে কাজ করো, তাহলে এটা সুবিধাটা কী? তা দলবদ্ধভাবে কাজ করলে সুবিধাটা কী? তা টিম ওয়ার্কে কাজ করলে, দলবদ্ধ কাজ করলে একজনের চেয়ে অনেক দ্রুত কাজ করা যায়, দলবদ্ধ কাজ করলে কাজটা অনেক দ্রুত কাজ করা যায়, এবং দলের সদস্যরা কঠিন সময় একের উপরে উৎসাহিত করে এবং কাজের বোঝা ভাগ করে নিই, কাজের বোঝাটা ভাগ করে নিই, একে অপরকে এখানে উৎসাহিত করে, এবং কাজটাকে দ্রুত সম্পাদন করা যায় বিনা কোনো প্রেশারে বা চাপে। টিম ওয়ার্কের মাধ্যমে কাজটা করা যায়, সেটাই তো। এখন টিম ওয়ার্কটা ইম্পর্টেন্ট, ফায়ার সার্ভিস ডিপার্টমেন্টে কি টিম ওয়ার্কটা ইম্পর্টেন্ট নেই? এটা কিন্তু এর সাথে রিলেটেড কোশ্চেন। ফায়ার সার্ভিস ডিপার্টমেন্টে কি টিম ওয়ার্কটা ইম্পর্টেন্ট কিনা সেটাও তোমার উত্তর দিতে হবে। হ্যাঁ, ফায়ার সার্ভিসে টিম ওয়ার্কটা ইম্পর্টেন্ট, কারণ একতাবদ্ধভাবে একটা দল এমন কিছু করতে পারে যা ব্যক্তিরা একা করতে পারে না। যেমন বিপর্যয়ের মুখে এবং ফায়ার সার্ভিস ডিপার্টমেন্টের কর্মীরা সমন্বিতভাবে কাজ করে তাদের সমকর্মীদের উপর নিজেদের জীবন সঁপে দেওয়ার আস্থা রাখে। ফায়ার সার্ভিসে টিম ওয়ার্কটা কেন প্রয়োজন? কোনো জায়গায় দুর্ঘটনা ঘটলো, গাড়ি নিয়ে যেতে হবে, ড্রাইভার লাগবে, একটা দুর্ঘটনাস্থল ব্যক্তিকে যদি হসপিটালে নিয়ে যেতে হয় 2-3 জন ফায়ারম্যান লাগবে, স্টাফ লাগবে, এটা একটা টিম ওয়ার্ক। কোনো যে আগুন লেগে গেছে, ড্রাইভার সাথে আমরা সবাই যাব, জল দিয়ে একজনও তো সম্ভব না আগুনটা নেবে, এটা একটা টিম ওয়ার্কের মতো কাজ করতে হবে। এবারে হুইস লাইন পরিচালনা, উদ্ধার কার্য সম্পাদন, এয়ার ট্যাঙ্কের পরিবর্তনের মতো সম্মিলিত কাজগুলো এখন নিখুঁতভাবে সম্বোধন করা যায় টিম ওয়ার্কের মাধ্যমে। ঠিক আছে, ফায়ার সার্ভিস টিম ওয়ার্কটা এত গুরুত্বপূর্ণ কেন? আবার বলছি, নিজেদের মতো করে সাজিয়ে নিতে পারো। এখন কেউ ছুটিতে আছে, কেউ অফিসে আসেনি, স্টাফ কম, তোমার তো কাজটা করে যেতে হবে, এরকম তো নয়। নেক্সট কোশ্চেন যেটা বলছি, যে রাত 2টা বাজে, বলবে কোনো জায়গায় আগুন লেগেছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, ফায়ার সার্ভিসে ফোন আসলে তুমি থাকলে সেখানে উপস্থিত, বলে লোক নাই, আমার তো এখন ডিউটি না, হয়তো তুমি বাড়িতে চলে গিয়েছো, তোমাকে ইমার্জেন্সি দপ্তরে ফোন আসলো, এখন তো অফিসে কেউ নেই,
তোমার আসতে হবে, তোমার কাজটা করতে হবে। তখন তো তুমি না বলতে পারবে না যে এখন আমি অফ ডিউটি আছি বা আমি আসতে পারবো না। দপ্তরটা এরকম, তোমরা 24 আওয়ার্স তোমাকে সজাগ থাকতে হবে, 24 আওয়ার্স তোমার ব্রেন কাজ করতে হবে। তাহলে 24 ঘন্টা, ইভেন 2 দিন একসাথে তুমি কাজ করতে হচ্ছে কারণ কেউ ছুটিতে আছে, তুমি কি করবে? তোমারও তো ছুটি লাগলে তোমার কাজটা কেউ করে দেবে। 40 আওয়ার শিফটে তুমি কাজ করেছো। তাহলে এই বিষয়ে আপনার বা পরিবারের মতামত কি? ফ্যামিলিতে এফেক্ট হবে, ফ্যামিলিতে কী ধরনের এফেক্ট হতে পারে সেটা জানার চেষ্টা করছে এখানে ইন্টারভিউ যারা বসেছে। দীর্ঘ সময় বাড়ি বাইরে থাকার হলো, প্রাত্যহিক রুটিন, রাতের খাবার, পারিবারিক আনুষ্ঠানগুলি মিস করা স্বাভাবিক। জেনুইন উত্তর এখানে, সাজিয়ে গুছিয়ে এমন তো উত্তর দেবো না যে আমি করব, আমি ফায়ার সার্ভিস ডিপার্টমেন্টের জন্য আমি নিজেকে উৎসর্গিত করেছি, 48 ঘন্টা 24 ঘন্টা কাজ করবো, পরিবার কিছু হয়ে যায় না। পরিবার পরে, আগে কাজ আগে, এমনি তো বলা যায় না। এইগুলি হলো বেশি সাজিয়ে গুছিয়ে বলা, বেশি বাহাদুরি দেখানো, তাহলে কিন্তু নেগেটিভ পয়েন্ট চলে যাবে। হ্যাঁ, পরিবারের সাথে যে আমি সাপ্তাহিক রুটিন যেটা আমি মেনটেন করি, দৈনিক রুটিন, রাতের খাবার, অনুষ্ঠানগুলি মিস করব। সময়সূচি দাঁড়িয়ে ব্যাঘাতের ফলে সম্পর্কের উপর কিছু চাপ আসতে পারে, বাড়িতে বাড়িতে মানসিক চাপেরও কারণ হতে পারে। এটা তোমার জেনুইন উত্তর, যেটা তোমাদের মতো তোমরা সাজিয়ে দিতে পারো। 7 নম্বর কোশ্চেন, জরুরি পরিস্থিতিতে শান্ত থেকে, তুমি জরুরি পরিস্থিতিতে নিজেকে শান্ত থেকে কীভাবে সাড়া দেবে, কীভাবে নিজেকে প্রস্তুত করবে? জরুরি পরিস্থিতিতে নিজেকে কীভাবে শান্ত রাখবে? শান্ত রাখবে। ফায়ার সার্ভিস তো ইমার্জেন্সি দপ্তর, জরুরি পরিষেবা তোমার দিতে হয় সেখানে। জরুরি পরিষেবা মানে কি তুমি হুটহাট করে দিয়ে দিলে পরিষেবা, এরকম নয়। নিজেকে শান্ত রেখে পরিস্থিতি বিবেচনা করে তোমাদের কিন্তু স্টেপ সামনের সাইডে এগোতে হবে। কিছু যোগব্যায়াম আছে যেগুলি শান্ত রাখার জন্য খুব হেল্প করে, তুমি সাজিয়ে দিতে পারো। নিয়ন্ত্রিত শ্বাস প্রশ্বাস, তীব্র মানসিক চাপের পরিস্থিতিতে সচেতনভাবে শ্বাস নিলে স্পন্দনের গতি কমে আসে। কাজের বিভাজনটা ঠিকঠাক করা, শান্ত নিচু স্বরে কথা বলা, উত্তেজনাকর পরিবেশকে শান্ত করে তোলার অভিজ্ঞতা অর্জন করা, এগুলো তোমার উত্তর হতে পারে। তারপর ফায়ার সার্ভিসে কোনো ব্যক্তিগত দ্বন্দ্ব, পার্সোনাল কনফ্লিক্ট বা সমস্যা যদি দেখা দেয়, এই ধরনের সমস্যা কমাতে কী করতে হবে? ফায়ার সার্ভিসে একসাথে কতজন চাকরি করতে, একসাথে একটা ফায়ার সার্ভিসে কতজন চাকরি, কারণ টিম ওয়ার্ক সবসময় থাকতে হয়। অন্য অফিসের মতো না তো যে একেই সব হয়ে যাবে। অন্য অফিসে অ্যাকাউন্টেন্ট একজনই থাকে, ক্লারিক্যাল ক্যাশিয়ার একজনই থাকে, বা ইঞ্জিনিয়ার হয়তো 1-2জন থাকে, এরকম তো নয়। ফায়ার সার্ভিসে তো অনেক স্টাফ থাকে, একসাথে একই পোস্টের প্রচুর স্টাফ থাকে ফায়ারম্যান। তাহলে দ্বন্দ্ব থাকতেই পারে, সমস্যা থাকতেই পারে। ঝগড়া হয়েছে, কীভাবে তার সমাধান করবে, কীভাবে তা কমাতে সহজ করবে? দেখো, এখানে পুরোটাই টিমওয়ার্ক। আমরা আবার বলছি পুরোটাই টিমওয়ার্ক। দৈনন্দিন কাজগুলি রুটিন মাফিক দায়িত্ব, যেমন স্টেশন পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে কিনা, সরঞ্জাম গুছিয়ে রাখা হচ্ছে কিনা, বা অন্য কিছু নিয়ে কোনো টকটাক বিতর্ক বিতর্ক হচ্ছে কিনা, সেগুলি যাতে না হয় তার জন্য পরিস্থিতি ক্রিয়েট করা। ব্যক্তিগত সংঘাত, যেরকম মানসিক চাপ, একই স্থানে থাকার ফলে ভিন্ন ভিন্ন ব্যক্তিগত মূলভূত হতে পারে। অভ্যাস বা যোগাযোগের মাধ্যমে এই মতপার্থক্য বা সমস্যা তীব্র হয়ে ওঠে, তা সমাধান করতে হলে নিয়মিত সবার সাথে ঠিকভাবে কমিউনিকেশন করতে হবে। তারপর স্টেশনের রক্ষণাবেক্ষণ, জরুরি অবস্থা প্রশিক্ষণের সময় দলের কোনো সদস্য যদি যথাযথ দায়িত্ব পালন না করে তাহলে অন্যদের কিন্তু হতাশা সৃষ্টি হয়। এগুলি ব্যক্তিগত দ্বন্দ্ব কী কী সমস্যা দেখা দিতে পারে, সমস্যাগুলো এগুলি। ব্যক্তিগত সংঘাত, মানসিক চাপ, একই স্থানে থাকার ফলে ব্যক্তিগত সংঘাত দেখা দিতেই পারে। সরঞ্জাম গুছিয়ে রাখা, স্টেশন পরিষ্কার ঠিকঠাক আছে কিনা তা যদি একজনের উপর দায়িত্ব এসে যায় তাহলে সংঘাত দিতে পারে। স্টেশনের রক্ষণাবেক্ষণে জরুরি অবস্থার উপর সংঘাত দিতে পারে। এখন সমস্যা তো হবে, কৌশল কী, তার কৌশলটা কী তোমাকে জানতে চাওয়া হবে ইন্টারভিউরা। যেহেতু ফায়ার সার্ভিস ডিপার্টমেন্টে চাকরি করছে, ফায়ার সার্ভিস রিলেটেড কোশ্চেন তোমাকে করবে না, সেটা কি হয়? তোমাকে ত্রিপুরার মানে রাজ্য পাখি, তারপর পশু, এগুলা বলে কেউ ছেড়ে দেবে না। ত্রিপুরার মাছ, রাজ্য মাছ, রাজ্য প্রতীক, এগুলিকেও তো ছেড়ে দেবো না। বড় নদী, দীর্ঘতম নদী, বৃহত্তম নদী, ট্যুরিস্ট প্লেসগুলা বিষয়ে, সেগুলো তো ছেড়ে দেবে না। কিছু তো ফায়ার সার্ভিস ডিপার্টমেন্টের চাকরি হচ্ছে, ফায়ার সার্ভিস ডিপার্টমেন্টের কী কী কাজে লাগবে তোমার ভবিষ্যতে, এগুলোতে তো কোশ্চেন করা হবে। ভবিষ্যতে এই জিনিসগুলি কাজে লাগবে, তাই ইন্টারভিউরা তো আমাকে এই ধরনের কোশ্চেনগুলি করবে। তারা তো বিভিন্ন বই নিয়ে বসে থাকবেন, এই বইতে এই কোশ্চেনটা, এই বইতে এই কোশ্চেনটা, এই কোশ্চেনগুলো আসবে, আমি বলছি না আসবে না, কিন্তু এই ধরনের সিচুয়েশন যে কোশ্চেনটা তো আসবে, এগুলি তো কোনো বই পুস্তকে পাবে না, এগুলি নিজে থেকে প্রিপেয়ার করতে হবে। এখন যদি ব্যক্তিগত কমপ্লিট হয়, ব্যক্তিগত সমস্যা তোমাদের মধ্যে হয়, তার দূরীকরণের সমস্যার সমাধান তো করতে হবে। যৌথ নিয়মকানুন চালু করতে হবে, দৈনন্দিন রুটিন মেপে কাজ করতে হবে, যাতে সবাই সব কাজ করে শিফটিং ওয়াইজ কাজ করতে হবে। আমরা চেষ্টা করব আমাদের কাজগুলি মিলেমিশে শিফটিং ওয়াইজ
এবং নিয়মকানুন মেনে করা, সবার সাথে খোলাখুলি যোগাযোগ রাখা, যাতে কার কী সমস্যা, কার কী ভালো খারাপ দিক সেটা যাতে একজনের সাথে একজন শেয়ার করা যায়। মূল লক্ষ্য আমাদের কি? মূল লক্ষ্য আমাদের উপর আমাদের যুদ্ধ, ব্যক্তিগত আক্রমণ এর পরিবর্তে মূল আমাদের লক্ষ্য, যেহেতু আমরা চাকরি পেয়েছি, পেশাদারিত্বর দিকে আমাদের নজর দেখা। আর বিরোধী সরাসরি নিরপেক্ষ মেটানোর জন্য সমস্যাটি প্রাথমিক পর্যায়ে অর্থাৎ যে কোনো সমাধান করা সবচেয়ে কার্যকর সেটি নিরপেক্ষ পক্ষ হিসাবে হস্তক্ষেপ। এখন ব্যক্তিগত কনফ্লিক্টটা সার্ভিস ডিপার্টমেন্টে কী জন্য হতে পারে? মানসিক চাপ, রুটিন মাফিক কেউ দায়িত্ব পালন করছে না, ব্যক্তিগত মূলবোধের জন্য হতে পারে। কৌশল কি? খোলাখুলি যোগাযোগ, সবার সাথে খোলাখুলি যোগাযোগ রাখা, নিয়মকানুন দৈনন্দিন রুটিন তৈরি করা, কার কী কাজ, এবং মূল লক্ষ্যর দিকে নিজেকে স্থির রাখা। আর যদি কনফ্লিক্ট অন্য দুজনের মধ্যে হয় তাহলেও কিন্তু তোমার দায়িত্ব আছে নিরপেক্ষ হিসাবে প্রাথমিকভাবে সব কিছু শোনা এবং একটা ডিসিশন দেওয়া, যাতে কনফ্লিক্টটা দূর করা যায়। নেক্সট কোশ্চেন, হোয়াট পার্সোনালিটি টেলস টু প্রসেস লাইক ইউ ফিল ইউ উড বি গুড ফায়ার ফাইটার? আপনার মধ্যে এমন একটি বৈশিষ্ট্য আছে যা আপনাকে একজন ভালো দমকল কর্মী হতে সাহায্য করে। আপনার মধ্যে এমন কী আছে যে আপনাকে আমরা সিলেক্ট করব, আপনাকে ফায়ার সার্ভিসে ফায়ারম্যান হিসাবে আপনাকে সিলেক্ট করবো বা ড্রাইভার হিসাবে সিলেক্ট করবো? আমি তীব্র মানসিক চাপের সময় স্থির চিন্তা শক্তি বজায় রাখি। আমি কোনো টেনশনদায়ক সময় আমি নিজেকে স্থির রাখতে পারি। দলগতভাবে টিমওয়ার্কে আমি কাজ করার অভিজ্ঞতা আছে, আমি দলগত টিমওয়ার্কে কাজ করতে পারবো ফায়ার সার্ভিস ডিপার্টমেন্টে। ঝুঁকিপূর্ণ পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নিতে পারবো। সর্বোপরি আমি সত্যতা ও নিষ্ঠার সাথে কাজ করব। এগুলা আমার ব্যক্তিগত বৈশিষ্ট্য যা আমাকে একজন ফায়ারম্যান হিসাবে নিয়োগে জন্য 100% ক্যাপাবল। নেক্সট যেটা কোশ্চেন, চাকরি পেলে আপনি আপনার বিভাগকে কী দেবেন? এগুলি তো প্রথমত আপনার যোগ্যতা বৈশিষ্ট্য, যে আপনি কীভাবে প্রস্তুতি নিয়েছেন, কি করতে পারবেন। এখন যদি চাকরি পান তাহলে আপনি কি করবেন? এই বিভাগকে কী দেবেন? এই বিভাগে কিছু ভালো খারাপ দিক তো আছে। আপনি কীভাবে ফায়ার সার্ভিস ডিপার্টমেন্টের ডেভেলপমেন্টে কাজ করবেন? প্রতিটা শিফটের জন্য নিজেকে আমি প্রস্তুত হব, শারীরিক মানসিকভাবে নিজেকে সুস্থ রাখবো, উচ্চ চাপের পরিস্থিতিতে নিজেকে শান্ত রাখবো। দেখো কি বলেছে, মানসিক সুস্থতা বজায় রাখবো, টিমওয়ার্কে কাজ করব, অতিরিক্ত যখন উচ্চ পরিস্থিতি সৃষ্টি হবে তখন নিজেকে শান্ত রাখবো, নিজের শারীরিকভাবে স্বাস্থ্য রাখবো, এবং প্রতিটা শিফটের জন্য নিজেকে প্রস্তুত রাখবো যে আমার শিফট শেষ কাজ শেষ নয়, অন্য শিফটে আমার কাজ করার প্রয়োজন করতে পারবে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমর্থন করব, কর্তৃপক্ষের আদেশ মেনে চলব, জনসাধারণের যে নিরপেক্ষার বিষয়ে জনসচেতনতা সৃষ্টি করব, এবং সংকটকালীন প্রক্রিয়ায় জনসাধারণকে কীভাবে বাঁচানো যায় তার চেষ্টা করব। এই জিনিসগুলি আমি চাকরি পেলে আমার দপ্তরের জন্য করব, যাতে দপ্তরের ডেভেলপমেন্ট বা উন্নতি হয়। নেক্সট যেটা, একজন দমকল কর্মী অবশ্যই থাকা উচিত এমন কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কী হতে পারে? দমকল কর্মী বা ফায়ার সার্ভিস ফায়ারম্যান যার অবশ্যই ফায়ার ফাইটারের থাকার উচিত। শারীরিক শক্তি, একজন ফায়ার ফাইটারের শারীরিক শক্তি রাখতে হবে। জল দেওয়া, আগুন নেবানো, টানা করা, যারা দুর্ঘটনাগ্রস্ত ব্যক্তিকে গাড়িতে তোলা, হসপিটালে পৌঁছানো, শারীরিক ক্ষমতা তো থাকতে হবে, শারীরিক শক্তি তো থাকতে হবে। দ্রুত কীভাবে সমস্যার সমাধানটা করা যায় সেটা জানা থাকতে হবে। দলগত কাজ করব সেই অনুভূতিটা, সেই ফিলটা থাকতে হবে, এবং ইগো কিন্তু কাজ করবে না। এই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি একজন ফায়ারম্যান বা ড্রাইভারের অবশ্যই থাকা দরকার ফায়ার সার্ভিস ডিপার্টমেন্ট। নেক্সট, হাউ কুড ইউ হেল্প মেনটেন গুড রিলেশন অ্যারাউন্ড দ্য ফায়ার হাউস? ফায়ার সার্ভিস দপ্তরের ভিতরে বাইরে সবার সাথে গুড রিলেশন, গুড সম্পর্ক বজায় রাখার জন্য তুমি কি করবে? মাঝে মাঝে শোনা যায় ঝগড়া বা পার্সোনাল কনফ্লিক্ট হয়, তুমি কি করবে? এই বুঝতে নিজেদের মধ্যে কাজ ভাগ করে নেওয়া, শিফট হয়েছে কাঁদবো না, খোলামেলাভাবে কথা বলা, আর ব্যক্তিগত পরিসরকে সবাইকে সম্মান দেওয়া। অনেকটা পার্সোনাল কনফ্লিক্ট যাতে না হয় তার জন্য যে উত্তরটা, সেটাই এখানে গুড রিলেশন থাকার জন্য উত্তরটা হয়ে যাবে। একজন ফায়ার সার্ভিসে ফায়ারম্যান দিন কী কাজ করে? একজন ফায়ার সার্ভিসে একজন ফায়ারম্যান, তুমি চাকরি করবে কী কাজ করবে দিলি, তুমি কি কিছু বিষয় জানো? না জানা থাকলেও তো না, আর জানা থাকলেও চেষ্টা করবে ঠিকঠাক যে আমার শিফট যখন শুরু হবে তখন সেখানে গিয়ে অ্যাটেন্ডেন্স জানানো, শিফটের অ্যাটেন্ডেন্স জানানো, যে যন্ত্রপাতিগুলি আছে বা চলছে সেগুলি ঠিকঠাক আছে কিনা একটু পরিদর্শন করা,
সরঞ্জামগুলি পরীক্ষা করা, ওয়াটার পাম্প সরঞ্জাম পরীক্ষা, দমকল কর্মীর ট্রাক বা এগুলো একটু পরীক্ষা নিরীক্ষা করে দেখা, সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা সেগুলো দেখা, সেগুলো তোমাদের প্রথম কাজ। তারপর দমকল কর্মীরা উদ্ধার ক্ষমতা, অগ্নিকৌশল অনুসরণ করা, নিরাপত্তাবিধি অধ্যয়ন করা। যখন কোনো ইমার্জেন্সি কোনো কাজ আসবে তখন সরাসরি সেখানে যাওয়া, সেখানে উদ্ধার কাজে নিজেকে অংশগ্রহণ করা এবং জনসাধারণ যাতে কোনো ক্ষতি না হয় সেটা সবচেয়ে প্রথম প্রায়োরিটি দেওয়া, নিজেকে শারীরিকভাবে সুস্থ রাখা এবং সুস্থ রাখা, শরীরচর্চা করা, এগুলা একজন ফায়ার সার্ভিসের ফায়ারম্যানের প্রত্যেকদিনের কাজের মধ্যে বা অনুশীলনে এগুলা পড়ে। জরুরি কল আসলে তো অবশ্যই যেতে হবে। ডিউটিতে থাকাকালীন আপনি অবসর সময় কী করবেন? দেখো, ফায়ার সার্ভিস ডিপার্টমেন্টটা তো ইমার্জেন্সি দপ্তর, যখন কোনোখানে ইমার্জেন্সি লাগবে তখনই ডাকা হবে। ভগবান না করুক এরকম ইমার্জেন্সি যাতে সচরাচর না লাগে, সবাই যাতে সুস্থ থাকে। অ্যাক্সিডেন্ট তো হচ্ছেই, কী করা যাবে, কিন্তু সবাই যাতে না হয়। ধরে নাও সুস্থ সবাই আছে, 3-4 দিন 5 দিন ধরে কোনো ইমার্জেন্সি কল আসলো না, তখন তুমি যে অবসর সময়টা পাবে তখন কি করবে? সবচেয়ে কথা হলো, ফায়ার সার্ভিস ডিপার্টমেন্টে চাকরি করতে গেলে শারীরিকভাবে নিজেকে সুস্থ রাখতে হবে। যেহেতু আমার আজকে কোনো ইম্পর্টেন্ট কোনো কল আসেনি বা ইম্পর্টেন্ট কোনো ঘটনা ঘটেনি, তাই শারীরিকভাবে সুস্থ হওয়ার জন্য কিছু টুকটাক ব্যায়াম, যে রক্ষণাবেক্ষণ যে সরঞ্জামগুলো আছে তা ঠিকঠাক আছে না পরীক্ষা করা, স্টেশন পরিচর্যা করা, পরীক্ষা করা এবং পার্শ্ববর্তী যে কলিগরা আছে তাদের সাথে সুসম্পর্ক বজায় রেখে টিমওয়ার্ক কীভাবে পরিচালিত করতে হয় সেগুলি নিয়ে অনুসরণ করা এবং কিছু জানা, কিছু বোঝা। এখানে কিন্তু বলবেন অবসর সময় রিল দেখবো, মোবাইল দেখবো, পরিবারের সাথে কথা বলবে, সেগুলো কিন্তু সেখানে বলবে না। যেহেতু ডিউটি টাইমে আছো, ডিউটি রিলেটেড উত্তর এখানে দেওয়ার চেষ্টা করবে। নেক্সট, একজন দমকল কর্মী কী দায়িত্ব পালন করতে, অ্যাজ এ ফায়ার সার্ভিসে যদি আমরা ফায়ারম্যান হিসাবে জয়েন করি আমাদের কী দায়িত্ব আছে যেগুলি আমাদের পালন করতে হবে। দেখো, সবচেয়ে প্রথমে যেহেতু ফায়ার সার্ভিস আগুনের সাথে সম্পর্ক, ফায়ার ইমার্জেন্সি সার্ভিস, আগুন নেবানো, জরুরি উদ্ধারকালের কার্যগুলা নিয়ন্ত্রণ করা, পানি বিশেষ যন্ত্র ব্যবহার করে বাড়ি, বন, কারখানা আগুন নিভিয়ে ফেলা। ঠিক আছে, আগুন নেবানোর কাজটা আমাদের দায়িত্ব পালন করতে হবে। 2 নাম্বার, উদ্ধার অভিযান করতে হবে, বিপদে পড়া বা আটকে থাকা মানুষকে ধোঁয়া আগুন দিয়ে নিরাপত্তার বাইরে নিয়ে আসা। ঠিক আছে, 3 নাম্বার, গাড়ি দুর্ঘটনা বা ধসে পড়া ভবনের নিচে মানুষকে উদ্ধার করা। 4 নাম্বার, আহত অসুস্থ ব্যক্তিকে হাসপাতালে নেওয়ার জন্য প্রাথমিক চিকিৎসা প্রদান করা। 5 নাম্বার, ক্ষতিকারক রাসায়নিক ছড়িয়ে পড়া বা গ্যাসের লাইন ফাঁসের মতো বিপদ মোকাবেলা করা। এরপরে 6 নাম্বার, শরীর ফিট রাখতে এবং নতুন কৌশল শিখতে নিয়মিত মহড়ায় অংশ নেওয়া, সবাইকে জনসচেতন করে সবাইকে জানানো কীভাবে নিজেকে সেফটি রাখতে হবে। তারপর ফায়ার পাইপ সবসময় ব্যবহার করে উপযোগী রাখা, যাতে ইমার্জেন্সি বললে কোনো কিছু নষ্ট না হয়ে যায়, এগুলো পর্যবেক্ষণ করা। আর মানুষকে আগুন বা ইমার্জেন্সি বিষয়ে কীভাবে নিজেকে উদ্ধার করতে হবে, কীভাবে নিজেকে সেখান থেকে সুরক্ষিত রাখতে হবে সেই বিষয়ে শিক্ষাদান করা। সবচেয়ে ইম্পর্ট্যান্ট কোশ্চেন আজকের ডেটে, একজন ফায়ার সার্ভিসের বা ফায়ারম্যানের কী কাজ, কী দায়িত্ব পালন করতে হয়। নেক্সট, একজন দমকল কর্মীর অপরিহার্য দায়িত্ব কোনটা? অপরিহার্য দায়িত্ব এটাই, উপরে যেটা বলছি এটা ঘুরিয়ে ফিরিয়ে এখানে করা হয়েছে। এটাই আগুন নেভানো, উদ্ধার অভিযান, চিকিৎসার ব্যবস্থা করা, সুস্থ রাখা, জনসচেতনতা তৈরি করা। তুমি কি কখনো কোনো আদেশ অমান্য করেছো? তুমি ফায়ার সার্ভিসে যাবে, তোমার অফিসাররা যারা আছে তারা তো তোমাকে অর্ডার দেবে। এমন কি কোনো দিন পরিস্থিতি হয়েছে তুমি বড়দের আদেশ অমান্য করেছো বা তোমার আগে যেখানে চাকরি হতো সেখানে আদেশ অমান্য করেছো? উত্তরটা নাই দেবে, না আমি এমন কোনো আদেশ অমান্য করিনি। আমি সর্বদা বড়দের সম্মান দিয়েছি, বড়দের কথা মতো কাজ করার চেষ্টা করেছি। তা অভিভাবকরা হোক, আগের চাকরি হোক, কিংবা স্কুলের আমাদের সময়ত শিক্ষক শিক্ষিকারা। হোয়াট ডু ইউ নো? আপনার গ্রাম বা শহর সম্পর্কে জানতে চা হলো। তো আপনার শহরে এমন কি গুরুত্বপূর্ণ জিনিস আছে, পর্যটন কেন্দ্র আছে, সেগুলো বিষয়ে জানবে। সেগুলোতে তো কোশ্চেন করা হবে, কী পর্যটন কেন্দ্র আছে তোমার গ্রামে বা তোমার শহরে তোমার শহরে যে বিশিষ্টত্ব কী সেটা জানার চেষ্টা করবে। তোমার গ্রামের, তোমার জেলাতে পর্যটন স্থানগুলি, তোমার জেলা অন্য জেলা থেকে ডিফারেন্সটা কী, এখানে কেন পর্যটকটা আসবে, তোমার এরিয়ার এমএলএ ডেভেলপমেন্ট, ফায়ার সার্ভিসের বর্তমান অবস্থা, ডিএম অফিস কোথায়, এগুলা বিষয় লোকাল। তুমি যেহেতু তোমার যে জায়গা থেকে এসেছো সেই জায়গার পরিস্থিতিটা এখানে জানতে চাওয়া হতে পারে। তোমার গ্রামের নাম কি, পোস্ট অফিস, জেলার বর্তমানে ডিএমকে, ফায়ার স্টেশন তোমার গ্রামে বা শহরে আছে কিনা, নিয়ারেস্ট ফায়ার স্টেশন কোনটা আছে, এইচডিপি কয়টা আছে, ব্লক কয়টা আছে তোমার জেলাতে, ত্রিপুরাতে কয়টা জেলা আছে, কয়টা ব্লক আছে, তোমার এরিয়ার নিয়ারেস্ট
শহর কোনটা এবং তোমার এরিয়ার বিশেষত্ব কোনটা সে বিষয়ে তোমার অবশ্যই জানতে বা বলতে হতে পারে। অর্গানাইজেশন স্ট্রাকচারটা ফায়ার সার্ভিসের সেটা আমরা জানার চেষ্টা করব, সেটা আমরা নেক্সট ভিডিওতে আপডেট নিয়ে আসবো। অর্গানাইজেশন স্ট্রাকচার বলতে সবচেয়ে প্রথম মন্ত্রী, তারপর সেক্রেটারি, তারপর ডাইরেক্টর, এভাবে একদম সর্বশেষে ফায়ারম্যান ড্রাইভার, এভাবে উপর থেকে শেষ পর্যন্ত কে কোন মানে অর্গানাইজেশন স্ট্রাকচারটা সবচেয়ে বড় থেকে ছোটো সেটা আমরা নেক্সট ভিডিওতে জানার চেষ্টা করবো বিস্তারিত। তোমার হবিস বা তোমার শখ বিষয়ে কী আছে সেগুলা। হবিস বা শখ কিন্তু মোবাইল দেখা নয়, হবিস বা শখ থেকে কিন্তু বসে বসে খেলা দেখা নয়। হবিস বা শখ হতে পারে তুমি নৃত্য, তোমার হবি বা শখ হতে পারে গান গাওয়া, তোমার হবির শখ হতে পারে অবসর সময়ে খেলা করা, তোমার হবির শখ হতে পারে অবসর সময়ে কবিতা লেখা, গল্প পড়া, বই পড়া, এটি তোমার শখ বা হবিস বা ইন্টারেস্ট হতে পারে। এবং তোমার হবি কোনটা এটা তুমি ভালো বুঝবে, সেটা এখানে ভালোভাবে আলোচনা করবে। হ্যারাসমেন্ট অ্যান্ড সেক্সুয়াল হ্যারাসমেন্ট, কর্মক্ষেত্রে এটা হয়েই থাকে, হ্যারাসমেন্টও হয়, সেক্সুয়াল হ্যারাসমেন্ট হয়। কোশ্চেনটা একটু আনকমন লাগে, কিন্তু ইন্টারভিউতে এই ধরনের কোশ্চেনই করা হয়। তোমরা যখন ইন্টারভিউ দেবে, 1-2টা ডেট ইন্টারভিউ অংশগ্রহণ করবে, তখন তোমরা বুঝতে পারবে বিষয়টা। হয়রানি আর যৌন হয়রানির মধ্যে পার্থক্য। হয়রানি কি? হয়রানি কাউকে অপমানজনক মন্তব্য করা, কটূক্তি করা, মানসিক চাপ দেওয়া, তারপর কার সাথে ঝগড়া করা, মারামারি করা, এগুলি হয়রানির ভিত্তিতে পড়ে নাকি? আর সেক্সুয়াল হ্যারাসমেন্টে কোনগুলা পড়ে? যৌন হয়রানি কোনগুলা করে? যৌন সংকটে ইঙ্গিত সরাসরি প্রস্তাব দেওয়া, কেউ প্রস্তাব দেওয়া, অকাঙ্ক্ষিত বল প্রয়োগ, শারীরিক যোগাযোগ করার চেষ্টা করা, ব্যাড টাচ করা মহিলাদের, আচরণ অসুলভ আচরণ করা, কচুরিপূর্ণ মন্তব্য করা, এগুলা পরে আমাদের যৌন হয়রানির একটা পার্ট। যৌন হয়রানি মানে এখানে গার্লস বয় দুজন অবশ্যই থাকবেই, বয়স টু বয়স এখানে ফায়ার সার্ভিস ডিপার্টমেন্টে তো যৌন হবে না। নেক্সট এটা কোশ্চেন, আপনি কি কাউকে যৌন হয়রানির শিকার হতে দেখেছেন? কেউ কি দেখেছেন যৌন হয়রানি বা হয়রানির শিকার হতে? যদি দেখে থাকেন, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যৌন হয়রানির কোনো ঘটনায় জড়িত ছিলেন বা এমন কাউকে চিনেন যিনি জড়িত ছিলেন, পরিস্থিতি কী ছিল? এটা কি বলবো, এটা তোমরা ব্যক্তিগত বিষয়। যদি দেখে থাকো, প্রতিবাদ করেছি, স্কুলে এমন একটা হয়েছে, আমরা প্রতিবাদ করেছি, ছাত্রবৃন্দ আন্দোলন করেছি, স্কুল থেকে শিক্ষক হতে পারে, স্টুডেন্ট হতে পারে, বলবে আমরা প্রতিবাদ করেছি। এরকম নয় যে দেখেছি কিন্তু প্রতিবাদ করিনি, এরকম কিন্তু বলবে না। দেখেছি, প্রতিবাদ করেছি, আর না এমন কিছু নেই, জানা নেই, নো দিয়ে ছাড়িয়ে দেবে। শুধু আর নিজের মতো বানিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করবে না, জেনুইন ফ্যাক্ট যেটা সেগুলোই বলবে। নেক্সট, আপনি যদি আমরা বর্তমান প্রাক্তন অধিকর্তার সাথে যোগাযোগ করি, তাহলে তারা আপনার সঙ্গে একটা নেতিবাচক বিশেষ কী বলবে। এখন তুমি যদি অন্য ডিপার্টমেন্টে চাকরি করে থাকো, ওই ডিপার্টমেন্টের যদি অফিসের সাথে আমরা কথা বলি, তোমার একটা নেগেটিভ পয়েন্ট কী আসতে পারে, বা তুমি যে বিদ্যালয়ে পড়াশোনা বা কলেজে পড়াশোনা করলো, কলেজের প্রিন্সিপাল বা শিক্ষকদের যদি কথা বলি, তোমার বিষয়ে নেগেটিভ কী আসতে পারে, তোমার পরিবারের সাথে যদি কথা বলি নেগেটিভ কী আসতে পারে, তোমার বন্ধুবান্ধবের সাথে যদি আমরা কথা বলি গিয়ে তোমার বিষয়টা নেগেটিভ পয়েন্ট, তারা কী বলবে? নেগেটিভ পয়েন্ট ওই যে প্রথম বলেছি, নেগেটিভ পয়েন্ট যে আমি সবার সাথে কথা বলতে একটু সংকোচ বোধ করি, একা থাকতে পছন্দ করি, এগুলো নেগেটিভ পয়েন্ট বলতে পারো। আর এমনও বলতে পারো আমি কেউ কিছু বলে রিপোর্ট করে একজনকে বলে দিই, কথা গুছিয়ে বলতে পারি না, তার জন্য ঝগড়া হয়, যেটাও নেগেটিভ পয়েন্ট বলতে পারো। আপনি কি বর্তমানে অন্য কোনো চাকরির যোগ্য তালিকায় আছেন বা চাকরির প্রস্তুতি নিয়েছেন, সেটা বলে দেবে। এখন এমন কোশ্চেন আসতে পারে, আপনার বয়স তো 25, 26 বা 25 আপনার বয়স, আপনি এতদিন কি অন্য কোনো চাকরির জন্য প্রিপারেশন নিয়েছেন? কী কী চাকরি ইন্টারভিউ দিয়েছেন, কী কী চাকরির পরীক্ষা দিয়েছেন, ভবিষ্যতে কোনটা দেবেন, এই চাকরিটা না পেলে আপনার কী হবে, ভবিষ্যতে কোন চাকরির জন্য প্রস্তুতি নেবেন, এই ধরনের কোশ্চেন কিন্তু করবে ইন্টারভিউরা। সেটা তোমরা আগে থেকে তৈরি করে যাবে যে আমি এই চাকরির পরীক্ষা প্রস্তুতি নিয়েছি, কনস্টেবল নিয়েছি পাইনি, স্পেশাল এক্সিকিউটিভ নিয়েছি যেটা এখনও শেষ হয়নি, জিআরবিটি দিয়েছি পাইনি, ম্যাক্সিমাম পাইনি, কষ্টের দিকগুলো ম্যাক্সিমাম তুলে ধরা এখানে চেষ্টা করবে। নেক্সট, যদি আপনি একটা পদের প্রস্তাব পান, এখন আপনার ফায়ারম্যান পেয়েছেন, ভবিষ্যতে আপনার এসআই পেয়ে গেলেন, ভবিষ্যতে আপনি টিচিং জব পেয়ে গেলেন, সাব ইন্সপেক্টর টিচিং জব চলে গেলেন, ভবিষ্যতে অফিসার ক্যাটাগরি অন্য পোস্টে চাকরি পেয়ে গেলেন, তাহলে আপনি কি এই চাকরিটা করবেন নাকি এটা ছেড়ে দেবেন? আপনাকে তো আমরা নেব, আমরা তো ভবিষ্যতে বড় লোভে বড় চাকরি পেলে ওই লোভে এই চাকরিটা ছেড়ে দেবেন, আপনাদের তো লস হবে। উত্তরটা কী হবে? এমন বলবে না আমি এটাই করব, আমি এটার জন্যই প্রস্তুত হয়েছি, ভবিষ্যতে বড় চাকরি আসলেও করবো না, এরকম তো উত্তর দেওয়া যাবে না। সেটা তো অ্যাকসেপ্টেবল না। কেই উন্নতি না চায়, সবাই তো উন্নতি চায় স্যার, সবাই ব্যক্তিগত জীবনে উন্নতি চায়, নিজের কীভাবে ইমপ্রুভমেন্ট করতে হয় সেটা চাই। যদি ভবিষ্যতে আমি এর থেকে বেটার পাই,
তাহলে আমি অবশ্যই দেখবো, দুটোটা যাচাই করব, তারপর আমি অবশ্যই ব্যাটারির দিকে নিজেকে নিয়ে যাওয়ার চেষ্টা করব, কারণ আমি জীবন উন্নতি চাই এবং আমি পার্সোনালভাবে পরিশ্রম করি, নতুনটার জন্য প্রস্তুতি নিচ্ছি এবং সেটা তো আমি সফলতা পেয়েছি। তাছাড়া বর্তমান সময়ের সাথে যদি আমরা ভবিষ্যতে যদি বেতন বৃদ্ধি পাই এবং কাজ করার মানসিকতা যদি বৃদ্ধি পায় এবং নিজের যদি উন্নতি হয়, এটা কেই না করতে চাইবে, সবাই তো জীবন উন্নতি চাই, সেটা উত্তর দিতে হবে। আর সাজিয়ে গুছিয়ে তোমাদের মতো উত্তর দিতে পারবে, এটা পুরোটাই তোমার উপরে কোশ্চেন। দেখো এখানে 25টা কোশ্চেন নিয়ে এসেছি, মনে কি কোশ্চেনের বান্ডার কিন্তু শেষ হয়ে যাচ্ছে না। এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু স্পেশাল এক্সিকিউটিভও করা হবে। এখানে ভবিষ্যতে ভালো চাকরি পেলে স্পেশাল এক্সিকিউটিভ হিসেবে জয়েন করবে নাকি চলে যাবে। বর্তমান সময়ে স্পেশাল এক্সিকিউটিভ কোন চাকরির জন্য গিয়েছো, বর্তমান সময়ে তুমি এই চাকরিটা করবে না অন্য চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছ। যদি স্পেশাল এক্সিকিউটিভ চাকরির জন্য গিয়েছো এবং ভবিষ্যতে যদি প্রাক্তন নিয়োগকর্তা তোমার সাথে যোগাযোগ করে, তাহলে তুমি কি নেতিবাচক কি প্রশ্ন করবে? স্পেশালিস্ট চাকরির জন্য গিয়েছো, তোমাকে হ্যারাসমেন্ট বা সেক্সুয়াল হ্যারাসমেন্ট বিষয়ে কোশ্চেন করতেই পারে, জেল পুলিশও করতে পারে, হবি ইন্টারে জেআইবিটি তো করবে, টিপিসিও করবে, জেল পুলিশও করবে, ফায়ার সার্ভিসও করবে, স্পেশাল এক্সিকিউটিভও করবে। তারপর ডিপার্টমেন্টের কাঠামো, স্পেশাল এক্সিকিউটিভে যেমন বা জেল পুলিশে ফায়ার সার্ভিসে প্রত্যেকটা ডিপার্টমেন্টের তো একটা কাঠামো থাকে, সবগুলো তো হোম ডিপার্টমেন্টে আসে। এই কাঠামোর বিষয়ে জানতে পারলো, তোমার এরিয়া লোকাল গ্রাম বিষয়ে জানতে চাইলো, সেগুলো কিন্তু স্পেশাল এক্সিকিউটিভ করা হবে। কোনো স্যারের অর্ডার কি কোনো ডিসএগ্রি করেছো? একজন স্পেশালিস্ট অফিসারের মেইন কাজ কি? তথ্য পরিবেশন করা, সন্দেহজনক কর্মকাণ্ড হচ্ছে কিনা সেদিকে নজর রাখা এবং পুলিশকে সহায়তা করা, এগুলোর তো কাজ, কোশ্চেন করা হবে। একজন স্পেশালিস্টের দায়িত্ব, মেইন দায়িত্বগুলো কোনগুলি? কোনো দুর্ঘটনা পড়লে তুমি কি করবে, ঠিক আছে? ডিউটি থাকাকালীন আপনার অবসর সময়ে কি করবে? স্পেশালিস্টেরও সেম কোশ্চেন করতে হবে, অবসর সময়ে এজ এ স্পেশালিস্ট হিসেবে তুমি কী করবে? আজকে তোমার কাজ নেই, তুমি কী করবে? তারপর ডেইলি রুটিন কী? একজন স্পেশালিস্ট যাওয়া, পুলিশ স্টেশনে যাওয়া বা নির্দিষ্ট এরিয়াতে যাওয়া, সেখানে গিয়ে অ্যাটেন্ডেন্স দেওয়া এবং আমাকে যে কাজটা দিয়েছে সেই কাজটা দেখা, সন্দেহজনক কাজকর্ম হচ্ছে কিনা দেখা, পুলিশকে রিপোর্ট করা, আমার চোখে যদি কোনো সন্দেহজনক কাজকর্ম পড়ে সে বিষয়ে তদারকি করা, নিজের থেকে ইনকোয়ারি করা, জানা এবং পুলিশকে জানানো, নিজের সহকর্মীকে জানানো। গুড রিলেশনশিপ কীভাবে মেনটেন করবে? স্পেশালিস্ট যদি কোশ্চেন করে, তোমার সাব কলিগ যারা আছে সেটাও তোমার সেম কোশ্চেন। এরপর কী কী বৈশিষ্ট্য লাগবে একজন স্পেশালিস্ট চাকরির সাথে জয়েন করলে, আর তুমি চাকরি পেলে তুমি ডিপার্টমেন্টে কী দেবে? দেখো ফায়ার সার্ভিস রিলেটেড কোশ্চেন যেগুলি করেছি, ফায়ার সার্ভিসে ফায়ারম্যান ড্রাইভার রিলেটেড কোশ্চেনটি আমরা আলোচনা করেছি, মানে কিন্তু এই ধরনের কোশ্চেনগুলি স্পেশাল এক্সিকিউটিভ করা হবে, উত্তরটা একটু চেঞ্জ হবে, তোমার ফায়ার সার্ভিস আর স্পেশাল এক্সিকিউটিভ চলে আসবে, ফায়ার সার্ভিস আর জেল পুলিশ চলে আসবে। কোশ্চেন কিন্তু এমন টাইপেরই কিন্তু করা হবে। ধরে নেও তোমরা যদি আশা করো যে এমসিকিউ বা শর্ট কোশ্চেন, এমসিকিউ তো না, শর্ট কোশ্চেন শিখে নেবো, 1000, 2000, 5000 শর্ট কোশ্চেন শিখে নেবো, এখান থেকে তো একটা কোশ্চেন করবে, শিখো, লাগবে শেখা, লাগবে শেখা। কিন্তু এই ধরনের যে ডিপার্টমেন্টের চাকরি, ওই ডিপার্টমেন্ট রিলেটেড কোশ্চেন তো তোমাকে করা হবে, ওই ডিপার্টমেন্ট রিলেটেড কোশ্চেন তো তোমার জানতে হবে, সিচুয়েশন বেস কোশ্চেন তো জানতে হবে। ইন্টারভিউ মানে কিন্তু শর্ট কোশ্চেন না, প্রশ্নগুলো উত্তর দিলে এরকম না, তোমাকে যাচাই করার জন্য তোমার ভিতরে কী আছে যাচাই করেন, তারা ঘুরিয়ে পেঁচিয়ে কোশ্চেনগুলো, তারাও জানে তুমি পরে এসেছো, পড়ার থেকে কোশ্চেনগুলো হয়তো পেরে যাবে, তাই তোমার ঘুরিয়ে পিছিয়ে তারা দপ্তরে চাকরি পাওয়ার পর একজন, তারা তো বড় অফিসার, তারা ভালোভাবে জানে ফায়ারম্যান বা ড্রাইভার বা দপ্তরে কী কী সমস্যার সম্মুখীন হতে হয়, কী কী কাজ করতে হয়, কী কী ইমার্জেন্সি আসে, তারা ভালোভাবে জানে। তো এই ধরনের কোশ্চেনটি তো তোমাকে করবে, তুমি তো রিটেন এক্সামে দিয়েছো, তোমার আইকিউ কী আছে তুমি সব জানান দিয়েছো, এখন ভাইভাতে তোমাদের এই ধরনের কোশ্চেনগুলি কিন্তু করা হবে, তাই এই ধরনের কোশ্চেন জন্য প্রিপারেশন নিতে থাকো। আর যদি এই রিলেটেড ভিডিও লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমরা এই ধরনের কোশ্চেন আরও একটি ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আশা করছি স্পেশালিস্ট চাকরি হচ্ছে ভাই বোনদেরও এমন দিন আসবে যখন তারাও ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছ। তোমরা ওই ভিডিওটা লাইক করে রাখো, নেক্সট ভিডিওতে তোমাদের জন্য কিছু ধরনের কোশ্চেন নিয়ে আসবো। জেলের পুলিশ ক্যান্ডিডেটটা রিটেন এক্সামের জন্য প্রস্তুতি নাও, আশা করছি তোমাদের যে রিটেন এক্সাম তারও দিন তারিখ খুব শীঘ্রই স্থির হবে, কারণ 2022-এর চাকরি প্রসেসের মধ্যে কিন্তু ফায়ার সার্ভিস রিক্রুটমেন্টটা কিন্তু একটা জায়গাতে চলে যাচ্ছে, আর জেলপুর স্পেশালিস্ট রিক্রুটমেন্টও কিন্তু সব ফর্মপত্র জমা নেওয়া হয়েছে, এটা তো একটা জায়গাতে চলে যাচ্ছে। শুধু জেল পুলিশটা কিন্তু লিস্ট কিন্তু বেরিয়ে গিয়েছে এখন রিটার্ন এক্সামে, সেটা তো মানে 2026-এ ত্রিপুরা সরকার কিন্তু স্পেশালিস্ট বিষয়ে 2-3টা নোটিফিকেশন দিয়েছে, জেল পুলিশ বিষয়ে 2-3টা নোটিফিকেশন দিয়েছে এবং ফায়ার সার্ভিস রিলেটেড কিন্তু 2-3টা নোটিফিকেশন দিয়েছে, অর্থাৎ সরকার সেখানে পজিটিভ আছে। তবে যদিও এসটিজেটি কেসটা সুপ্রিম কোর্টে বিচার নেই, তাই কিছু বলছে না। তো 2022 সালে চাকরি বছর যাতে আটকে আছো, তোমরা পজিটিভ থাকো এবং নিজেকে তৈরি করো, আশা করছি সফলতা বা শেষ হাসিটা তুমি হাসবে। যদি ভালো লাগে ভিডিওটা, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে এবং কমেন্ট করে জানাবে নিজেদের অভিজ্ঞতা। ধন্যবাদ।